আচ্ছা, ডেফিনেশন ডেফিনেশন অফ কম্পাউন্ড পেন্ডুলাম। খুব ইম্পর্টেন্ট জায়গা কম্পাউন্ড পেন্ডুলাম। এখান থেকে দু একটা থিওরি আছে এবং দু একটা প্রবলেম আছে যেগুলো আসে পরীক্ষায়। তার আগে কম্পাউন্ড পেন্ডুলাম কাকে বলে একটুখানি দেখে নাও। লেখো, কম্পাউন্ড পেন্ডুলাম is applied to a rigid body। বা এরকম লিখতে পারো, কম্পাউন্ড পেন্ডুলাম ইজ এ রিজিড বডি। এটা কেটে দাও, দিয়ে লেখো কম্পাউন্ড পেন্ডুলাম ইজ এ রিজিড বডি। কম্পাউন্ড পেন্ডুলাম হচ্ছে এক ধরনের রিজিড বডি, কিন্তু এর মধ্যে অবশ্যই কিছু স্পেশালিটি আছে, সেই কারণে এই রিজিড বডিটাকে কম্পাউন্ড পেন্ডুলাম নাম দেওয়া হচ্ছে। কি স্পেশালিটি আছে না, এই রিজিড বডিটা যে কোনো আকারের হতে পারে, অফ এনি ফর্ম অ্যান্ড কনস্টিটিউশন, মানে যে কোনো আকারের দেখতে হতে পারে এবং যে কোনো কিছু দিয়ে তৈরি হতে পারে, এরকম একটা রিজিড বডি। যেটা কি না ফ্রি টু টার্ন, about a fixed horizontal axis। The gravity and the reaction of the axis being the only forces acting on it। ঠিক আছে, তার মানে কি বলতে চাইলো না, কম্পাউন্ড পেন্ডুলাম হচ্ছে এক ধরনের রিজিড বডি, সেটা যে কোনো রকম দেখতে হতে পারে এবং যে কোনো কিছু দিয়ে তৈরি হতে পারে, এবং ওই রিজিড বডিটা একটা ফিক্সড হরাইজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে যে কোনো দিকে টার্ন হতে পারে, ঘুরতে পারে, এরকম একটা রিজিড বডি। এবং ওই রিজিড বডির উপর কেবলমাত্র দুটো ফোর্সই অ্যাপ্লাই হবে, একটা হচ্ছে গ্র্যাভিটি আর একটা হচ্ছে রিয়াকশন। এই দুটো ফোর্সই
অ্যাপ্লাই হবে ওই রিজিড বডির উপর। তো এইরকম এই কন্ডিশন গুলোকে মানে এইরকম রিজিড বডিকেই আমরা নাম দিলাম কম্পাউন্ড পেন্ডুলাম। বোঝা গেল? হ্যাঁ স্যার। এইবার যখনই এই কম্পাউন্ড পেন্ডুলাম অর্থাৎ রিজিড বডিটা কোনো একটা হরাইজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে টার্ন করছে, তার মানেই তার একটা টাইম অফ অসিলেশন আমরা পাবো, যাকে বাংলায় বলা হয় পর্যায়কাল। মানে যে প্রান্ত থেকে টার্ন করা শুরু করলো, টার্ন হয়ে আবার সেই প্রান্ততে ফিরে আসতে কতটা সময় লাগছে, সেই টাইমটাই হচ্ছে আমাদের কমপ্লিট অসিলেশন। তো এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। কোশ্চেনটা কিরকম দেবে পরীক্ষায় লিখে নাও। ফাইন্ড the time of compound time of complete oscillation. Find the time of a complete oscillation of a compound pendulum. এইরকম কোশ্চেনটা আমাদের পরীক্ষায় থাকবে। ঠিক আছে? তাহলে এর অ্যান্সারটা করো। প্রথমে একটা ছবি আঁকো, কম্পাউন্ড পেন্ডুলামটার ছবি। এইরকম মনে করো আমাদের রিজিড বডিটা রয়েছে। এটা হলো রিজিড বডি। এবার এই রিজিড বডিটা তোমার যে কোনো আকারে দেখতে এবং যে কোনো কিছু দিয়ে তৈরি, সমস্যা নেই। এইবার এইরকম একটা অ্যাক্সিসের সাপেক্ষে মনে করো এই হচ্ছে একটা আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস। এই হরাইজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে এরকম না নিয়ে হরাইজন্টাল অ্যাক্সিসটা তুমি এইরকম নাও। এই হরাইজন্টাল লাইনের সাপেক্ষে এই রিজিড বডিটা যে কোনো দিকে টার্ন করতে পারে, সমস্যা কিছু নেই। এবং এর উপরে কেবলমাত্র দুটো ফোর্সই অ্যাপ্লাই হচ্ছে। এক হচ্ছে আমাদের এর গ্র্যাভিটি মানে mg, যেটাকে ওয়েট বলছি, আর একটা হচ্ছে রিয়াকশন। এই দুটো ফোর্সই এর উপর অ্যাপ্লাই হচ্ছে ডেফিনেশন অনুযায়ী। আচ্ছা, এইরকম এই জায়গাটায় মনে করো এই বডিটার সেন্টার অফ গ্র্যাভিটি জি রয়েছে। ওকে, এই পয়েন্টটার নাম দাও ও। এরকম একটা হরাইজন্টাল লাইন টানো, এর নাম দাও ও এ। আর ও জি একটা লাইন টানো, কোনো সমস্যা নেই। জি পয়েন্ট দিয়ে আমাদের যে গ্র্যাভিটি মানে ক্যাপিটাল এম ইন্টু জি, সেইটা কাজ করবে। ক্যাপিটাল এম হচ্ছে আমাদের বডিটার মাস আর জি হচ্ছে গ্র্যাভিটি। এই অ্যাঙ্গেলটা মনে করো থিটা। আর এই ও পয়েন্ট থেকে জি পয়েন্টের দূরত্ব মনে করো স্মল এইচ। ঠিক আছে? তো এই ব্যাপারটাই আমি একটুখানি লিখছি। লেট দ্য plane through the
CG, G, and perpendicular to the axis of rotation. Be the plane on the paper. ঠিক আছে, অর্থাৎ আমাদের অ্যাক্সিস অফ রোটেশন হচ্ছে AX, এবার এর সঙ্গে পারপেন্ডিকুলার মানে এই ওয়ে প্লেনের কথা বলা হচ্ছে, আর পাসিং থ্রু জি মানে এই ওজি প্লেনের কথা বলা হচ্ছে। এই দুটো প্লেন আমাদের যে পেপার সেই পেপারের উপর রয়েছে, হ্যাঁ, এবং বডিটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল বডি। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার লেখো the axis of rotation passes through ও পয়েন্ট দিয়ে পাস করছে অ্যাক্সিস অফ রোটেশনটা, যেটা ছবিতে আমরা দেখতেই পেয়েছি। ও এক্স যেটা আর কি। লেট থিটা বি দা অ্যাঙ্গেল between OA and OG. And OG ডিস্টেন্সটাকে কি ধরা হয়েছে? স্মল h ধরা হয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দা impressed ফোর্সেস, ইমপ্রেসড ফোর্স মানে হচ্ছে আমাদের এক্সটার্নাল ফোর্স, হ্যাঁ, এক্সটার্নাল ফোর্স অন দা বডি আর কি কি এক্সটার্নাল ফোর্স কাজ করছে বডিটার উপর? প্রথমত ওয়েট, mg, acting vertically downward, through g, যেটা ছবিতে আমি দেখিয়েছি, এই যে জি দিয়ে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হচ্ছে mg। আর একটা ফোর্স আছে, ডেফিনেশন অনুযায়ী দুটো ফোর্স আমাদের এই কম্পাউন্ড পেন্ডুলামটার উপর কাজ করবে। আর একটা ফোর্স হচ্ছে রিঅ্যাকশন, দা রিঅ্যাকশন
of the axis at O পয়েন্টে আমাদের রিঅ্যাকশনটা কাজ করছে অ্যাক্সিসের জন্য। এই দুটো ফোর্স আমাদের রিজিড বডিটার উপর কাজ করছে। এখন আমরা এই ও পয়েন্টে এই হরাইজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে মানে ও এক্স এর সাপেক্ষে মোমেন্ট ক্যালকুলেট করব। ঠিক আছে, লেখো টেকিং moment about the axis OX is, আমি এই কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট ক্যালকুলেট করার যে থিওরি, সেই থিওরিটা তোমাদের করিয়েছিলাম। মনে করে দেখো সেই থিওরিটাই কি ছিল। বাঁ দিকে ছিল ক্যাপিটাল এম ইন্টু কে স্কয়ার ইন্টু d2 থিটা বাই dt2, এটা ছিল বাঁ দিকে। আর ডান দিকে কি, ডান দিকে হচ্ছে আমাদের যে এক্সটার্নাল ফোর্স গুলো কাজ করছে এই বডিটার উপর, সেই এক্সটার্নাল ফোর্স গুলোর জন্য যে মোমেন্ট পাচ্ছি সেই মোমেন্টের সাম। তাহলে আমি এখানটায় একটা লাইন লিখছি, সাম অফ দা মোমেন্টস of the external forces। ঠিক আছে, এর প্রমাণটাও আমার করানো আছে, যে দুটো রেকর্ডিং ক্লাস দিয়েছিলাম সেই রেকর্ডিং ক্লাসের মধ্যে দেখবে এর প্রমাণটা করানো আছে। আশা করছি নিশ্চয়ই দেখেছো। আচ্ছা, এখানে কেটা কি ছিল বলতে পারবে? ক্লাসগুলো দেখেছো তো নাকি দেখোনি এখনো? চন্দন, দেখা হয়েছে যে দুটো ক্লাস আমি দিয়েছিলাম রেকর্ডিং? ক্লাসটা এখনো লেখা হয়নি আমার সেভাবে। ও, এই থিওরিটা সেকেন্ড ক্লাসের লাস্ট থিওরি ছিল। আচ্ছা, হ্যাঁ স্যার, আজকে এটা দেখে নেবো আজকে এটা। এত দেরি করছো কেন গো? সামনে পরীক্ষা, এখনো এত দেরি? একটা রিভিশন চলছে তো এই জন্য আর কি। হুম, রিভিশনও চালাতে হবে, সাথে সাথে নতুন গুলোও করতে হবে। আচ্ছা, কেটাকে বলা হয় রেডিয়াস অফ জাইরেশন, বাংলায় বললে চক্রগতির ব্যাসার্ধ। যাই হোক, তাহলে এম কে স্কয়ার d2 থিটা বাই dt2 ইজ ইকাল টু, এক্সটার্নাল ফোর্স কি কি রয়েছে? দুটো রয়েছে, একটা হচ্ছে mg আর একটা হচ্ছে রিঅ্যাকশন, সেটাকে আমরা বলছি আর। এবার এই মোমেন্ট ক্যালকুলেট করা আমি আগের দিনই শিখিয়েছিলাম। মোমেন্টের ফর্মুলা কি বলেছিলাম? ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই তো? তাহলে প্রথমে আর এর জন্য তুমি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত হচ্ছে দেখো ছবিতে, লক্ষ্য করো আরটা আমাদের কোন পয়েন্টে কাজ করছে, আর ফোর্সটা ও পয়েন্টে কাজ করছে, এবং আমরা মোমেন্টটা নিচ্ছি ও এক্স এর সাপেক্ষে। তাহলে যেহেতু আর ফোর্সটা পাসিং থ্রু ও,
সেই কারণে আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, যে লাইনের সাপেক্ষে আমরা মোমেন্টটা নিচ্ছি সেই লাইনকেই যদি আমাদের ফোর্সটা ইন্টারসেক্ট করে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিস্টেন্সটা 0 হয়ে যাবে। তাহলে মেন থাকলো এমজি, এমজির ডিস্টেন্সটা কত হচ্ছে দেখা যাক। পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ এমজি, লক্ষ্য করো আমাদের ছবিতে, আমি একটু অন্য কালি দিয়ে দেখাচ্ছি, আমাদের ওএক্স থেকে এমজির পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে কোনটা বলো তো? এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা হচ্ছে না, এই ডিস্টেন্সটুকু হচ্ছে না, এটা যদি একটা তুমি নাম দিয়ে দাও, এটাকে নাম দাও বি, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে দেখো বিজি। এই বিজিটা কি হবে বলো? আমাদের এই দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা, সেক্ষেত্রে বিজি সমান কত হবে? কত হবে? sin 90 minus theta into sir h. অ্যাকচুয়ালি ওইটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স নয়, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমাদের হচ্ছে এইটা, এই ডিস্টেন্সটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। হ্যাঁ, এইটাকে বি নাম দাও, কারণ ওইটা তো একদম সরাসরি গিয়ে ওর সঙ্গে ছেদ হয়ে যাচ্ছে। ও পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স তুমি যদি ভাবো তাহলে আমাদের এই ডিস্টেন্সটা হচ্ছে, তার মানেই এই ডিস্টেন্সটা। ঠিক আছে, ও পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স জি পয়েন্টের কথা বুঝতে পারলে? তাহলে বিজি যেটা সেটা আমাদের হচ্ছে কত বলো? এইচ সাইন থিটা, ঠিক কিনা? তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে এখানে লেখো এমজি ইন্টু বিজি। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করো, এমজিটা নিচের দিকে যাচ্ছে, তাহলে এমজি যদি নিচের দিকে যায় সেক্ষেত্রে আমাদের এই ওজি লাইনটা সেটাও নিচের দিকে আস্তে আস্তে নামার চেষ্টা করছে, এবং সেক্ষেত্রে থিটা যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে থিটা যেহেতু ছোট হচ্ছে সেই কারণে আমাদের মোমেন্টের আগে একটা নেগেটিভ বসাতে হবে। পাশে তুমি লিখে রাখতে পারো সিন্স থিটা ডিক্রিজেস। সেই কারণে আমাদের মোমেন্টের আগে নেগেটিভ হলো। অথবা এই ব্যাপারটা তুমি এরকম ভাবেও ভাবতে পারো, এই যে বিজি লাইনটা রয়েছে, এই বিজি লাইনের বি পয়েন্টটাকে তুমি ফিক্সড করে দাও। এখন জি পয়েন্টে একটা ফোর্স আছে এমজি, তো জি পয়েন্টে যখনই তুমি এমজি ফোর্সটা নিচের দিকে দিচ্ছ তাহলে এই বিজি লাইনটা কোন দিকে রোটেট হচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? লক্ষ্য করো জি পয়েন্টটা আস্তে আস্তে এইদিকে আসবে, তার মানে আমাদের যে বিজি লাইনটা এটাকে যদি একটা তুমি লাঠি ভাবো,
যেটা বি পয়েন্টে ফিক্সড, তাহলে সেটা আমাদের রোটেট হচ্ছে কিভাবে, এই দিক থেকে এইরকম ভাবে ঘুরবে, ঠিক কিনা? বুঝতে পারছো ব্যাপারটা? মানে ক্লকওয়াইজ ঘুরছে, বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ভালো করে দেখো, বি পয়েন্টটা ফিক্সড, জি পয়েন্টে তুমি একটা ফোর্স দিয়েছো সেটা নিচের দিকে, তাহলে বিজিটাকে যদি তুমি একটা লাঠি মনে করো, এই লাঠিটা কিরকম ভাবে ঘুরবে, এরকম ভাবে ক্লকওয়াইজ ঘুরবে। আর যদি ফোর্সটা উপরের দিকে হতো তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতো। তাহলে মনে রাখবে, যখনই ক্লকওয়াইজ ঘুরবে তখন আমাদের সাইনটা, মোমেন্টের সাইন হবে নেগেটিভ, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে মোমেন্টের সাইন হবে পজিটিভ। ঠিক আছে, এই দুভাবে তুমি মোমেন্টের সাইনের কথাটা চিন্তা করতে পারো। এক হচ্ছে থিটা ডিক্রিজ দেখে, অথবা ওই পারপেন্ডিকুলার লাইনটা কোন দিকে ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। কোনো সমস্যা নেই। ব্যাস। এবার এটাকে একটুখানি সিম্পলিফাই করো। মাইনাস এম জি, বিজি মানে কি বললে, এইচ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, ডি টু থিটা বাই ডিটি টু ইজ ইকাল টু মাইনাস জি এইচ বাই কে স্কয়ার সঙ্গে সাইন থিটা। থিটা যেহেতু খুব স্মল, সেই কারণে সাইন থিটা সেটা দেখতে থিটার মতো হয়ে যাবে। থিটা যেহেতু খুব স্মল, সাইন থিটা হয়ে যাবে থিটা, সিন্স থিটা ইজ স্মল। চিন্তা করে দেখো এই সমীকরণটা কেমন দেখতে হচ্ছে। সিম্পল হারমোনিক মোশনের মতো দেখতে হচ্ছে না? সরল দোলগতির সমীকরণের মতো দেখতে হচ্ছে না? সেই ছোটবেলায় পড়েছিলে, মনে আছে? এরকম সমীকরণ ছিল, d2x by dt2 is equal to minus omega x। সরল দোলগতি ক্লাস 11-এ পড়েছিলে ফিজিক্সে। এখানে আমাদের ওমেগার জায়গায় কি আছে, ওমেগার জায়গায় আছে gh বাই কে স্কয়ার, এবং এক্স এর জায়গায় রয়েছে থিটা। লেখো তাহলে, দিস, স্যার বলছি আর ওটা কোথায় গেল স্যার, আর ওটা? কোনটা গো? স্যার আর আর, ও যেটা ছিল না স্যার? আর ইন্টু জিরো। ও আচ্ছা 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 স্যার, ঠিক আছে। দিস represents a simple harmonic motion। তাহলে এইবার সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে টাইম অফ কমপ্লিট অসিলেশন কত হয় আমরা জানি। দা টাইম অফ কমপ্লিট অসিলেশন ইজ, এই যে
এরকম যদি আমাদের ইকুয়েশনটা হয় সিম্পল হারমোনিক মোশনের, সেক্ষেত্রে টাইম অফ কমপ্লিট অসিলেশন কি হয়, টি ইজ ইকাল টু 2π/√μ। মনে পড়ছে হালকা হালকা, 2π/√ω। তাহলে এখানেও হ্যাঁ স্যার। তাই হবে, টাইম অফ কমপ্লিট অসিলেশন 2π/√ω। ওমেগা মানে হচ্ছে GH/k²। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটাকে একটুখানি সাজিয়ে লেখো স্যার তাহলে। বলছি ওই হ্যাঁ কমপ্লিট অসিলেশন আর টাইম পিরিয়ড স্যার, টোটাল মানে স্যার কমপ্লিট টাইম পিরিয়ড স্যার সেম জিনিস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওটা মানে হচ্ছে যে জায়গা থেকে যাত্রা শুরু হলো আবার সেই জায়গায় ফিরে আসা পর্যন্ত কতটা টাইম লাগবে। তাহলে এইটাই হয়ে গেল আমাদের একটা সিম্পল কম্পাউন্ড পেন্ডুলামের জন্য, একটা কম্পাউন্ড পেন্ডুলামের জন্য টাইম অসিলেশন, কমপ্লিট টাইম অসিলেশন। বুঝতে পেরেছো? অত্যন্ত ইম্পর্টেন্ট, কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে আমাকে এখনই বলো, পরীক্ষায় আসলে কিন্তু লিখতে হবে এইসব জিনিসগুলো। আর যদি বলো না আসেছে তাও লিখতে পারিনি, তাহলে আর কিছু করার নেই। বলো, কোনো অসুবিধা থাকলে চট করে বলে ফেলো, আমি আবার বলবো। না স্যার সমস্যা নেই। ওকে। স্যার মনে রাখা স্যার কঠিন হয়ে যায় স্যার, স্টেপ বাই স্টেপ গুলো। মনে তো রাখতেই হবে গো। স্যার কারণ স্যার এই মেকানিক্স এ স্যার অনেক পার্টের স্যার আপনার এই টু এই এক্স ডট দিয়ে গুণ করা স্যার দিয়ে ওটাতে মুশকিল হয়ে যায় অনেক জায়গাতে। হুম, কিছু করার নেই, ম্যাথামেটিক্স অনার্স যখন নিয়েছো এইটুকু পরিশ্রম করতেই হবে। তবে হয়ে যাবে, প্র্যাকটিস করলেই হয়ে যাবে, যতটা পারো করো। আচ্ছা, নেক্সট ডেফিনেশন, ডেফিনেশন অফ সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম। এখান থেকে অঙ্ক আসে। সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম কাকে বলা হচ্ছে? এই সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম, লেখো, এ সিম্পল পেন্ডুলাম having same periodic time a simple pendulum having same periodic time as a compound pendulum. তাহলে কোনো একটা কম্পাউন্ড পেন্ডুলাম আছে, তার পিরিয়ডিক টাইম বার করলে, আর একটা সিম্পল পেন্ডুলাম আছে তার পিরিয়ডিক টাইম বার করলে, মানে একটু আগে যে টাইমটা আমরা বার করলাম সেটা। এবার সেই দুটো পিরিয়ডিক টাইম যদি সেম হয়ে যায়, তখন আমরা ওই সিম্পল পেন্ডুলামটাকে বলবো সিম্পল
ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম। ঠিক আছে, দেখো is known as simple equivalent pendulum। কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা জানি যে কোনো একটা সিম্পল পেন্ডুলামের লেন্থ যদি এল হয়, let L be the length of a simple pendulum, then its periodic time is কত হবে, 2 পাই ইন্টু রুট এল বাই জি। ঠিক আছে, কোনো একটা সিম্পল পেন্ডুলামের লেন্থ যদি এল হয়, সেক্ষেত্রে ওই পেন্ডুলামটার পিরিয়ডিক টাইম হয় 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। এবং কম্পাউন্ড পেন্ডুলামের ক্ষেত্রে পিরিয়ডিক টাইম আমরা এইমাত্র দেখলাম 2 পাই ইন্টু রুট ওভার কে স্কোয়ার বাই জিএইচ। এইবার এই সিম্পল পেন্ডুলামটা যদি সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম হয়ে যায়, সেক্ষেত্রে এই দুটো পিরিয়ডিক টাইম সেম হয়ে যাবে, তাই না? তাহলে লেখো ফর সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম for simple equivalent pendulum, এই পিরিয়ডিক টাইম আর কম্পাউন্ডের পিরিয়ডিক টাইম হয়ে যাবে সেম। তাহলে এখান থেকে তুমি দেখো পাওয়া যাচ্ছে এল সমান সমান কে স্কয়ার বাই এইচ। বুঝতে পারলে? তাহলে কোনো একটা সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলামের ক্ষেত্রে লেন্থ এল বার করার ফর্মুলা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কে স্কোয়ার বাই এইচ, যেখানে কেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, আর এইচটা কি, এইচটা হচ্ছে এই ও পয়েন্ট থেকে জি পয়েন্টের দূরত্ব, মানে সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব হচ্ছে এইচ। কথা বোঝা গেল? বলো হ্যাঁ কিনা। বলো। হ্যাঁ স্যার। এবার এই লেন্থ বার করার অঙ্ক দেয়, হ্যাঁ, একটা অঙ্ক দেখো, তাহলেই তুমি ব্যাপারটা বুঝতে পারবে কিভাবে এই ধরনের প্রবলেম গুলোকে সলভ করতে হয়। লেখো একটা অঙ্ক, এ সলিড homogeneous cone of height h
and vertical angle to alpha. Oscillates about a horizontal axis through its vertex. So that the length of the simple equivalent pendulum is 1/5 h into 4 plus tan square alpha. ঠিক আছে, তাহলে কোশ্চেনটা খুব ভালো করে আগে বুঝতে হবে। এখানে আমাদের একটা কোণ দিয়েছে যার হাইট হচ্ছে 8 এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে 12। তো একে ফেলো একটা কোণ। এইচ হচ্ছে হাইট, এই অ্যাঙ্গেলটা তাহলে হচ্ছে আলফা। এবার এই কোণটা একটা হরাইজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে অসিলেট করছে, যেটা কিনা পাসেস থ্রু ইটস ভার্টেক্স। তাহলে ভার্টেক্সটাকে যদি তুমি ও নাম দাও, সেক্ষেত্রে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিসটা এরকম হবে ওএল। এই ওএল লাইনের সাপেক্ষে আমাদের কোণটা এদিক ওদিক দুলছে, ও পয়েন্টে ফিক্সড আছে। এখন আমাদের এই কোণের লেন্থ বার করতে হবে, মানে এটা একটা সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম হয়ে যাচ্ছে, তো এর লেন্থ বার করতে হবে। লেন্থ বার করার ফর্মুলা আমরা একটু আগেই শিখেছি, এল। এল হচ্ছে কে স্কোয়ার বাই এইচ। ঠিক আছে, ওকে। তো এইচ মানে হচ্ছে আমাদের সিজির যে ডিস্টেন্স, সেটা তো আমরা জানি, ওটা তো আর বার করার কিছু নেই। আমাদের মেনলি বার করতে হবে এই কে স্কোয়ারের মানটা। কে স্কোয়ার মানে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, সেটা বার করার জন্য আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়াটা বার করতে হবে। কেন বলছি? কারণ আমরা জানি যে মোমেন্ট অফ ইনার্সিয়া সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, মোমেন্ট এম কে স্কোয়ার। ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্সিয়া এম আই, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি এম কে স্কোয়ার। এবার যখনই আমি মোমেন্ট অফ ইনার্সিয়াটা পেয়ে যাব, সেখান থেকেই কে স্কোয়ারের মানটা আমি পেয়ে যাব। সেই কারণে আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়াটা বার করতে হবে প্রথমে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
কিভাবে বার করব? যেভাবে এতদিন ধরে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বার করে আসলাম। প্রথমে এখানে একটা সার্কুলার ডিস্ক কনসিডার করো, যেটা মোটামুটি হালকা একটু চওড়া আছে, ডেল এক্স পরিমাণ চওড়া আছে, ডেল এক্স পরিমাণ চওড়া আছে। অ্যাট এ ডিস্ট্যান্স এক্স, ও পয়েন্ট থেকে এক্স দূরত্বে আমরা এই ডিস্কটাকে নিলাম, কোনো সমস্যা নেই। লেখো, কনসিডার an elementary disk of width del x at a distance x from O। ঠিক আছে? তাহলে এখন এই ডিস্কটার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? অ্যাবাউট ওয়েল, মোমেন্ট অফ ইনার্সিয়া of the disk about OL, সেটা হবে এই OL এর পারপেন্ডিকুলার একটা, এই প্যারালেল একটা লাইন আমি এখানে নিচ্ছি, যেটার নাম দিচ্ছি O ড্যাশড L ড্যাশড। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট O ড্যাশড L ড্যাশড প্লাস মাস ইনটু এই দুটো প্যারালেল লাইনের মধ্যবর্তী ডিস্টেন্সের স্কয়ার, সেটা হচ্ছে এক্স স্কয়ার। কোন থিওরেম বলো তো এটা? এটা হচ্ছে আমাদের প্যারালেল অ্যাক্সিস থিওরেম। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এখন আমাকে বলো, কোনো একটা সার্কুলার ডিস্ক রয়েছে, তার একটা ডায়ামিটার হচ্ছে ও ড্যাশড এল ড্যাশড, সেই ডায়ামিটারের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করার ফর্মুলা কি ছিল? সার্কুলার ডিস্কের ডায়ামিটারের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করার ফর্মুলা। খাতা দেখেই বলো, অসুবিধা নেই। এম স্কোয়ার 4। এম স্কোয়ার বাই 4। এটা কি ছিল? এ হলো স্যার রেডিয়াস। তাহলে এম ইন্টু রেডিয়াসের স্কয়ার বাই 4। ভেরি গুড, প্লাস এম এক্স স্কয়ার। এখন আমাকে বলো, এই যে সার্কুলার ডিস্কটা আমরা নিয়েছি, তার রেডিয়াস কত? আর ধরে নেব। ছবি থেকে তো বোঝা যাচ্ছে রেডিয়াস। এই যে এই ত্রিভুজটা নাও, ও ও ড্যাশ, আর এখানে একটা নাম দিয়ে দাও এ। ও ও ড্যাশ এ, এই ত্রিভুজটা নাও। ও ও ড্যাশ মানে হচ্ছে এক্স, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। স্যার ট্যান দিয়ে করলে ভালো হবে স্যার।
হ্যাঁ ট্যান দিয়েই তো করতে হবে, ভূমি আর হ্যাঁ লম্বটাই হচ্ছে আমাদের রেডিয়াসটা, ট্যান দিয়েই করতে হবে। ভূমি হচ্ছে এক্স আর অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তাহলে লম্বটা কত হবে? লম্বটা এক্স হবে স্যার। ভূমি এক্স লম্ব এক্স হবে? ভূমি ভূমি এক্স হচ্ছে না স্যার, লম্বটা স্যার ও এ হবে। না, ও ড্যাশ এ ড্যাশ হবে লম্বটা। আচ্ছা ওটা সেট আছে, হ্যাঁ ওটা সেট হ্যাঁ আছে। সেটা কত? ও ড্যাশ এ ড্যাশ, ও ড্যাশ এ, ও ড্যাশ ওটা এ। সেট। হ্যাঁ সেটা কত হবে? ও ড্যাশ এর মানটা কত হবে? ও ড্যাশ এ মানে হচ্ছে এক্স ট্যান আলফা, তাই তো? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, তাহলে এইবার মাসটা কত হবে বলো? আমাদের এই যে সার্কুলার ডিস্কটা আমরা নিয়েছি তার মাস কত? মাসের ফর্মুলা, প্রথমে এরিয়া বার করতে হবে। সার্কুলার ডিস্কের এরিয়া মানে হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর মানে রেডিয়াস, রেডিয়াস আমরা পেলাম এক্স ট্যান আলফা এর স্কোয়ার, এটা গেল এরিয়া। এবার এর সঙ্গে ওইটা যে পরিমাণ চওড়া ডেল এক্স সেটা গুণ করতে হবে, আর তার সঙ্গে ডেনসিটি রো গুণ করতে হবে, তাহলেই আমরা মাসটা পাবো। এটা হলো মাস এম। তার সঙ্গে থাকলো এক্স ট্যান আলফা তার হোল স্কোয়ার প্লাস এমটা যদি হ্যাঁ হ্যাঁ লেখো আর একবার, অসুবিধা নেই, পাই এক্স ট্যান আলফা তার হোল স্কোয়ার ডেল এক্স রো তার সঙ্গে হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো ফাইনালি এখান থেকে আমরা কমন নিচ্ছি রো ট্যান স্কোয়ার আলফা পাই। আর কি কমন যাচ্ছে দেখো তো? হ্যাঁ, রো গেল, ট্যান স্কোয়ার গেল, পাই গেল। তাহলে আমাদের ব্র্যাকেটের মধ্যে প্রথমেরটাই থাকছে এক্স টু দি পাওয়ার 4/4 সঙ্গে ট্যান স্কোয়ার একটা থাকছে প্লাস, আর এখানে থাকছে, এখানেও এক্স টু দি পাওয়ার 4ই থাকছে। আচ্ছা, তাহলে এক্স টু দি পাওয়ার 4টাকেও কমন নিয়ে নাও, সমস্যা কি আছে? এক্স টু দি পাওয়ার 4টাকেও কমন নিয়ে নাও, তাহলে থাকুক আমাদের ট্যান স্কোয়ার আলফা বাই 4 প্লাস প্লাস এখানে থাকছে 1, আর ডান দিকে আমি ডেল এক্সটা লিখলাম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা গেল মোমেন্ট অফ ইনার্সিয়া কার, অবশ্যই আমাদের যে সার্কুলার ডিস্কটা আমরা নিলাম তার। এখন এটাকেই যদি ইন্টিগ্রেশন করি তাহলে টোটাল কোনটার মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা পেয়ে যাব? করে ফেলো। হ্যান্স মোমেন্ট অফ ইনার্সিয়া
of the cone is integration this. x এর রেঞ্জ কত হবে? x এর মান সর্বনিম্ন 0 হতে পারে আর সর্বোচ্চ h হতে পারে। ঠিক আছে, ব্যাস। তাহলে এটা ইন্টিগ্রেশন করো। x to the power 5/5 তার মানে h to the power 5/5। ওকে, এটাকে আরেকটু সিম্পলিফাই করে যদি লেখা যায় তাহলে এইরকম লেখা যাবে 3/20 h স্কয়ার ইন্টু tan স্কয়ার আলফা প্লাস 4 ইন্টু ক্যাপিটাল M, যেখানে ক্যাপিটাল M যেটা সেটা কি, সেটা হচ্ছে মাস অফ দ্য কোন। আগের M এর সাথে এই M টা গুলিয়ে ফেলো না। আগে যে M টা আমরা লিখেছিলাম, মানে এই যে এখানে যে ক্যাপিটাল M টা আমরা লিখেছিলাম সেটা কিন্তু ছিল মাস অফ দ্য সার্কুলার ডিস্ক, আর এখন যে M টা আমরা লিখলাম সেটা কিন্তু মাস অফ দ্য কোন। তো মাস অফ দ্য কোন কি হবে? প্রথমে কোণের ভলিউম 1/3 পাই r স্কয়ার h, এটা হলো ভলিউম, তার সঙ্গে ডেনসিটি গুণ করলেই আমাদের কোণের মাস চলে আসছে। এবার m যদি এটা হয় সেক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়াটাকে আমরা এইরকম ভাবে লিখে ফেলতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দেয়ারফর আমরা জানি মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা হয়ে যায় আমাদের mk স্কয়ার, যেখানে k হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। দুপাশ থেকে ক্যাপিটাল M কেটে দিলে k স্কয়ার সমান আমরা পাচ্ছি কত বলো? 3/20 h স্কয়ার tan স্কয়ার আলফা প্লাস 4, এটা হলো আমাদের k স্কয়ারের মান। আর h বার করতে হবে। h সেটা কি? সেটা হচ্ছে ডিস্টেন্স অফ CG ফ্রম, মানে ভার্টেক্স। আমরা সকলেই জানি একটা কোণের ক্ষেত্রে ভার্টেক্স থেকে সিজির দূরত্ব হয় 3/4 ইন্টু ওই কোণের যে হাইট সেইটা, মানে 3/4 ইন্টু h। বুঝতে পারলে? এই h আর এই h আলাদা কিন্তু, হ্যাঁ, দুটো যাতে মিশে না যায় সেই কারণে তুমি এটাকে h ড্যাশও ভাবতে পারো। এবার লেন্থের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও, L ইজ ইকুয়াল টু k স্কয়ার বাই h ড্যাশ। মানগুলো বসাও, বসিয়ে ফাইনাল অ্যান্সার কি আসছে আমাকে বলো।
তাহলে ওই যেটা চেয়ে এসেছে সেটা চলে এসেছে 1/5 ইন্টু এইচ 4 tan স্কয়ার আলফা। আচ্ছা, বুঝতে পারলে? তাহলে আমাদের রিজিড ডাইনামিক্স পুরোটাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে মোমেন্ট অফ ইনার্সিয়ার উপর। সেই কারণে মোমেন্ট অফ ইনার্সিয়াটা আমি তোমাদের যথেষ্ট টাইম নিয়ে ভালো করে করিয়েছি। কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, আমি বলে দিচ্ছি। স্যার আপনি এই এম গুলো স্যার ধরছেন স্যার, ওগুলো এই কোশ্চেনের উপর বেস করে নাকি স্যার? কোন এম গুলো? ক্যাপিটাল এম? স্যার ক্যাপিটাল এম, হ্যাঁ স্যার, মাস অফ দ্য এগুলো যেগুলো ধরছেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে বডিটা দেওয়া রয়েছে তার মাস। এটা হচ্ছে কোণের মাস। মাস মানে কি হয়? মাসের ফর্মুলা কি? ভলিউম ইনটু ডেনসিটি। এটা হলো হ্যাঁ স্যার। কোণের ভলিউম আর তার সঙ্গে ডেনসিটি। আচ্ছা, ভলিউমের ফর্মুলা কি? কোণের ভলিউমের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। হ্যাঁ, তাহলে এইটা হলো আমাদের আর মানে রেডিয়াস। ছবিতে কোনটা? ছবিতে হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে কোণের রেডিয়াস। সেটা কত হবে? সেটা হবে এইচ ট্যান আলফা। ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটা প্রবলেম দেখাই। এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট প্রবলেম। A bent lever whose arms are of length A and B। একটা লিভার রয়েছে। লিভার বলতে সেই ছোটবেলায় পড়তে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, ওই লিভার যার দুটো বাহু আছে এবং সেই বাহু দুটোর লেন্থ বলে দিয়েছে এ এবং বি। the angle between them, ওই বাহু দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল, being alpha। ঠিক আছে, makes small oscillation in its own plane। So that
the length of simple pendulum is 2/3 a to the power 3 plus b to the power 3 by root a to the power 4 plus 2a square b square cos alpha plus b to the power 4। ঠিক আছে, এবার আমাদের এইটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে তুমি ছবিটা এঁকে ফেলো। এইটা হচ্ছে আমাদের লিভার, এই একটা বাহু আর এইরকম একটা বাহু নিয়ে নাও, এটা নাম দাও ও এ বি। ও এ আর ও বি হচ্ছে দুটো বাহু, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা এবং এদের লেন্থ বলে দিয়েছে, এটার লেন্থ বলেছে এ, এটার লেন্থ বলেছে বি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই ও এ বাহুর সেন্টার অফ গ্র্যাভিটি সিজি মনে করো এইরকম জায়গায় রয়েছে, এটাকে জি1 নাম দাও। আর ওবি বাহুর সেন্টার অফ গ্র্যাভিটি মানে সিজি এরকম জায়গায় রয়েছে, এটাকে জি2 নাম দাও। এখন এই ও এ লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার একটা লাইন আমরা নিচ্ছি এরকম, সেটাকে বলছি ও ওয়াই। এইবার এই ও এ আর ও ওয়াই এইটাকে আমরা অ্যাক্সিস করছি, করে সমস্ত পয়েন্টগুলোর কোঅর্ডিনেট গুলোকে আমরা এখানে লিখব। তাহলে এইটুকু একটুখানি লিখে নাও। let OA and OB are the arms of the lever of length A and B respectively. With their centers of gravity at G1 and G2. Take OA as x-axis and OY as y-axis. কোনো অসুবিধা নেই। তাহলে ওয়েটাকে যদি তুমি এক্স অ্যাক্সিস ভাবো, সেক্ষেত্রে এই যে জি1 পয়েন্ট যেটা, সেটা এক্স অক্ষের উপরে অবস্থিত। তো জি1 পয়েন্টের স্থানাঙ্ক তাহলে কি হবে? a/2, 0, কারণ এই সিজিটা একেবারে মাঝামাঝি পোর্শনে রয়েছে। টোটাল লেন্থটা যদি এ হয় তাহলে অর্ধেকটা হচ্ছে a/2।
আর এই G2 পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? G2 পয়েন্টের স্থানাঙ্ক বার করার জন্য তোমাকে এই দুটো লেন্থ বার করতে হবে। এই যে প্রথমে OC, তারপর CG2, এই দুটো লেন্থ বার করতে হবে, তাই না? এখান থেকে এই পর্যন্ত আসলে সেটা হলো x কোঅর্ডিনেট, তারপর এই G2 তে গেলে সেটা হবে y কোঅর্ডিনেট। এই দুটো লেন্থ পেলেই তুমি G2 কোঅর্ডিনেটটা বার করতে পারবে। আচ্ছা, OG2 এই দৈর্ঘ্যটা হচ্ছে b/2, তার মানে অতিভুজ হচ্ছে b/2। অতিভুজ যদি b/2 হয়, ভূমি কত হবে, মানে OC, সেটা কত হবে? সেটা হবে অতিভুজ ইন্টু cos আলফা। আর CG2 সেটা তাহলে কত হবে, মানে লম্ব, সেটা হয়ে যাবে b/2 সঙ্গে sin আলফা। তার মানে G2 পয়েন্টের স্থানাঙ্ক আমরা পাচ্ছি b/2 cos আলফা, b/2 sin আলফা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, এইবার এই দুটো বাহু OA আর OB, এই দুটো বাহু মিলিয়ে যে কম্পাউন্ড বা কম্বাইন্ড যে সিস্টেমটা আমরা পাচ্ছি, সেই সিস্টেমটার সিজি কোথায় হবে সেটা আমাদের দেখতে হবে। লেট x bar, y bar be the combined CG. কার কার কম্বিনেশন হচ্ছে? OA আর OB, এই দুটো বাহুর কম্বাইন্ড সিজি হচ্ছে x বার আর y বার। তাহলে এই কম্বাইন্ড সিজি বার করার ফর্মুলা আমি তোমাদের আগের দিনই বলেছিলাম কিভাবে বার করতে হয়। প্রথমে হচ্ছে প্রথম বাহুটার ওয়েট, AW ধরে নাও, প্রথম বাহুটার ওয়েট ইন্টু তার সিজি, সেটা হচ্ছে a/2, প্লাস দ্বিতীয় বাহুটার ওয়েট BW ইন্টু তার সিজির ডিস্টেন্স, মানে b/2 cos আলফা, বাই টোটাল ওয়েট AW প্লাস BW। বুঝতে পারলে? এই যে ওয়ে যে রডটা রয়েছে তার ওয়েট নিলাম A ইন্টু ডাব্লিউ, আর এর সিজি হচ্ছে a/2। একইভাবে ওবি যে রডটা রয়েছে তার ওয়েট BW এবং এর সিজি হচ্ছে b/2 cos আলফা। এক্স বার যেহেতু নিচ্ছি ওই জন্য এক্স কোঅর্ডিনেটটা নিলাম। এটাকে সিম্পলিফাই করলে কি পাওয়া যাচ্ছে? ঠিক একইভাবে ওয়াই বারটা কি হবে? প্রথমটার ওয়েট AW, স্যার দুটো বস্তু স্যার সেম ওয়েট নাকি স্যার? না, সেম ওয়েট কেন? প্রথমটার ওয়েট AW, দ্বিতীয়টার BW, সেম কি করে হলো? তাহলে AW ইন্টু সিজি, সিজিতে ওয়াই এর কোঅর্ডিনেট ছিল 0 প্রথমটার ক্ষেত্রে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে BW ইন্টু সিজি কত ছিল? b/2 sin আলফা। আর নিচে হলো আমাদের AW প্লাস BW। এটাকে সিম্পলিফাই করলে কি পাওয়া যাচ্ছে? কোনো অসুবিধা নেই।
তাহলে এখন এইচ এর মানটা কত হবে? এই দুটোর যে কম্বাইন্ড সিজি সেটা যদি এই জায়গাটাই হয় জি, তাহলে এইচ হবে আমাদের ও থেকে এই জি পয়েন্টের দূরত্ব, ঠিক কিনা? এইচ হচ্ছে ডিস্টেন্স অফ সিজি ফ্রম ও, দ্যাট ইজ ওজি। তাহলে ওজির স্থানাঙ্ক হবে এক্স বার তার স্কয়ার প্লাস ওয়াই বার তার স্কয়ার। এক্স বার ওয়াই বার এই দুটো মান যদি বসিয়ে দাও সেক্ষেত্রে আমাদের এইচটা কত আসছে বলতো? ক্যালকুলেশন করে দেখবে এরকম আসছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলো এই পর্যন্ত কোনো সমস্যা? দেখো আরেকবার আমি বলছি, প্রথমে ওয়েটার সিজি কোথায় আছে দেখলাম জি1, তারপর ওবিটার সিজি কোথায় আছে দেখলাম, এবার এই দুটো বাহু মিলে যে কম্বাইন্ড বডিটা হচ্ছে সেই কম্বাইন্ড বডিটার সিজি কোথায় আছে দেখলাম জি। এবার ও থেকে এই জি পয়েন্টের দূরত্বটা বার করলাম, মানে এইচটা আমরা বার করে নিলাম। এইবার আমাদের ক্যালকুলেট করতে হবে কে স্কয়ার। কে স্কয়ারের জন্য ওই একই রকম মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হবে। রডের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা মনে আছে? এই পারপেন্ডিকুলার মিডিল পয়েন্ট দিয়ে মাসের না, হ্যাঁ মিডিল পয়েন্ট দিয়ে কত ছিল বলো? মিডিল পয়েন্ট দিয়ে স্যার এম স্কোয়ার বাই 3, যেখানে স্যার লেন্থটা হলো 2a। হুম, আর কোনো ধার দিয়ে? ধার দিলে স্যার 4 স্কোয়ার বাই 3। হুম, তাহলে এখানে দেখো আমাদের ও পয়েন্ট দিয়ে যে লাইনটা আমরা নিয়েছি ও ওয়াই, এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়াটা ক্যালকুলেট করছে। তাহলে সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাই না? রডের এন্ড পয়েন্ট দিয়ে। তো এন্ড পয়েন্টের ফর্মুলাটাই আমরা এখানে ব্যবহার করব। মোমেন্ট অফ ইনার্সিয়া প্রথম রডের ক্ষেত্রে কি হবে? মাস, মাস হচ্ছে এ ডাব্লিউ, অলরেডি আমরা ধরে নিয়েছি প্রথম রডের মাস হচ্ছে এ ডাব্লিউ, ইন্টু কি হবে 4a² বাই 3। এ হচ্ছে কি? এ হচ্ছে আমাদের এই রডের হাফ লেন্থ। আমরা থিওরিতে লেন্থটা কত ছিল? 2a ছিল, আর এখানে হ্যাঁ স্যার। লেন্থটা কত আছে? এ আছে। তাহলে এখানে এ এর হাফ হবে আমাদের a/2। বুঝতে পারলে? এটা হলো প্রথম রডের মোমেন্ট অফ ইনার্সিয়া। ঠিক একইভাবে দ্বিতীয় রডের মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে? বিডাব্লিউ ওয়েট 4/3 লেন্থের হাফ, মানে b/2 তার হোল স্কয়ার। কোনো সমস্যা নেই। আর মোমেন্ট অফ ইনার্সিয়াটাকে আমরা এইভাবেও লিখতে পারি এম কে স্কয়ার। ডান দিক থেকে দেখো ডাব্লু কমন যাচ্ছে, 4/3 কমন যাচ্ছে, 1/4ও কমন যাচ্ছে। তাহলে পড়ে থাকছে a⁻³ প্লাস b⁻³। ক্যাপিটাল এমটা কি বলতো? ক্যাপিটাল এমটা হচ্ছে দুটো মিলিয়ে টোটালটার মাস।
তাহলে দুটো মিলিয়ে টোটালটার মাস কি হবে, AW প্লাস BW, দুটোর টোটাল মাস সঙ্গে k স্কয়ার ইজ ইকাল টু দিস। 4 4 কেটে দাও, W বাই 3 A কিউব প্লাস B কিউব। তাহলে এখান থেকে k স্কয়ার সমান কত পাওয়া যাচ্ছে বলো দেখি, W টাও কেটে গেল, এটা পাওয়া যাচ্ছে a টু দি পাওয়ার 3 প্লাস b টু দি পাওয়ার 3 বাই 3 ইন্টু a প্লাস b। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কে স্কোয়ারটাও আমরা পেয়ে গেলাম। এবার ফর্মুলায় বসিয়ে দাও, লেন্থের ফর্মুলা কে স্কোয়ার বাই এইচ। দেখো তো যেটা অ্যান্সারে চেয়েছিল সেটা আসছে কিনা। আচ্ছা চলে এসেছে। এটাই হলো তাহলে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? খুব একটা কঠিন নয়, তবে বোঝার বিষয় আছে, বুঝতে পারলে সহজ, আর না বুঝে মুখস্থ করতে গেলে জীবনেও মুখস্থ হবে না। এখান থেকে কয়েকটা জিনিস আমি তোমাদের হোম টাস্ক দিয়ে দিচ্ছি। পেজ নাম্বার 135-এ দেখবে একটা থিওরি রয়েছে, আর্টিকেল 3.9, এই থিওরিটা করবে, আসে পরীক্ষায়। আচ্ছা, তারপর পেজ নাম্বার 136 থেকে দেখবে এক্সাম্পল স্টার্ট হচ্ছে, তার মধ্যে 1 নাম্বারটা অলরেডি আমরা করে ফেলেছি, 2 নম্বরটা করবে, 3 নাম্বারটা করবে যথেষ্ট ইম্পর্টেন্ট, 4 5 এসব লাগবে না, 6এরটা করবে যথেষ্ট ইম্পর্টেন্ট, 7এরটা আমরা অলরেডি করে ফেলেছি। আচ্ছা, তারপরে 10 নাম্বারটা করবে, তারপরে 14 নাম্বারটা করবে, 14, 16 নাম্বারটা করবে, এই কটাই করো, ঠিক আছে? স্যার বলছি রিজিড ডাইনামিক শেষ হয়ে গেল স্যার? না, আরেকটা ক্লাস নেব, তাহলে শেষ হবে। স্যার তারপর স্যার কি নেবেন স্যার? তারপরে ওই পার্টিকেলের আর 2-1টা টপিক বাকি আছে না, ওয়ার্ক পাওয়ার, এনার্জি, ইম্পালসিভ, হ্যাঁ 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 স্যার, কলিশন, হ্যাঁ স্যার। ওইগুলো থেকে করাবো। যা করিয়ে স্যার দিয়েছি বলছি, এখান থেকেই তুমি 60 নাম্বার কমন পেয়ে যাবে, অর মিলিয়ে, তাও যতটা টাইম আছে করিয়ে দেব। স্যার বলছি এই ইমপ্রেস ফোর্স আর স্যার ইম্পালসিভ ফোর্স দুটো কিছু একই জিনিস নাকি? না না, ইম্পালসিভ ফোর্স মানে হচ্ছে তো যেটা তোমার কম সময়ের জন্য খুব জোরে আর কি অ্যাপ্লাই হয়, ফোর্সটা টাইম কম এবং ফোর্সের ম্যাগনিটিউডটা বেশি, যেরকম যখন ক্রিকেটে ব্যাট দিয়ে বলকে মারা হয়, সেটা হচ্ছে একটা ইম্পালসিভ ফোর্স। আর ইমপ্রেসড ফোর্স মানে হচ্ছে এক্সটার্নাল ফোর্স, বাইরে থেকে যে ফোর্স গুলো অ্যাপ্লাই হয় সেগুলো। আচ্ছা ঠিক আছে স্যার। এক্সটার্নাল ফোর্সেরই আর কি অন্য একটা নাম হলো ইমপ্রেসড ফোর্স। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। যে সলিউশন গুলো দিয়েছিলাম ডাউনলোড করে নিয়েছো তো নাকি? হ্যাঁ স্যার, একটা ডাউনলোড হয়েছে, আরেকটা পজ হয়ে গেছে অটোমেটিক্যালি ক্রোম থেকে। আবার করবে, হয়ে যাবে। ওই এক্সারসাইজের গুলো কিন্তু করবে, ওগুলো আসে এক্সারসাইজ, যথেষ্ট বেশি পরিমাণে আসে।
ঠিক আছে, রাখো তাহলে। ঠিক আছে স্যার।